আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উত্তরপত্র নিয়ে। আমি চেষ্টা করব তোমাদের প্রথম যে অভিজ্ঞতাটি রয়েছে অর্থাৎ অভিজ্ঞতা ১, কাজের মাঝে আনন্দ, এই অভিজ্ঞতার উপরে যে কাজটি করতে বলা হয়েছে সেই কাজের উত্তর নিয়ে আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, তোমাদের এই যোগ্যতায় বলা হয়েছে ৭.৪ পারিবারিক আয় ও ব্যয়ের বিবেচনা করে পারিবারিক বাজেট প্রণয়ন করতে পারা এবং পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করতে পারা। শিক্ষার্থীরা, এখানে যে কাজটির কথা বলা হয়েছে এই কাজটি করার মধ্য দিয়ে তোমাদের এমন যোগ্যতা যাচাই করা হবে যে তোমরা আসলে পরিবারের আয় ও ব্যয় বিবেচনা করতে পারো কিনা, পাশাপাশি সেই অনুযায়ী পরিবারের একটি বাজেট প্রণয়ন করতে পারো কিনা। পাশাপাশি এখানে আরও বলা হয়েছে পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করতে পারা, অর্থাৎ তোমরা তো পড়ালেখা করছো, এর পাশাপাশি তোমরা পরিবারের আর্থিক কোনো কাজে ভূমিকা রাখতে পারছো কিনা, এই বিষয়গুলোর উপরে তোমাদের যোগ্যতা যাচাই করা হবে। দেখো, এখানে আরও বিস্তারিত বলা হয়েছে যে পারদর্শিতার সূচক, অর্থাৎ তুমি যে এই কাজগুলোর উপরে বেশ পারদর্শী, এটা কিভাবে যাচাই করা হবে? নিজ পরিবারের পারিবারিক বাজেট করতে পারা, অর্থাৎ তোমাকে তোমার পরিবারের বাজেট করতে হবে। এরপর ২ নম্বরে বলা হয়েছে পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করতে পারা, অর্থাৎ তোমাকে তোমার পরিবারের আর্থিক কাজে ভূমিকা রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের মূলত কাজ। এটি হচ্ছে আমাদের প্রথম অভিজ্ঞতা, অর্থাৎ কাজের মাঝে আনন্দ, এই অধ্যায়টি থেকে নেওয়া হয়েছে। এখন তোমরা এটি কিভাবে করবে, কিভাবে করতে পারো, আমি সেটি তোমাদেরকে উত্তর সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি, সেখানে তোমরা এই উত্তরটি দেখতে পাবে। চলো আমরা সেই নমুনা উত্তরটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি। এটাকে তোমরা একটি নমুনা উত্তর বলতে পারো। তো আমাদের এই অভিজ্ঞতার নাম হচ্ছে কাজের মাঝে আনন্দ, এবং আমাদের ১ নম্বর কাজটি কি? আমাদের ১ নম্বর কাজটি হচ্ছে পরিবারের আয় ও ব্যয় বিবেচনা করে পারিবারিক বাজেট প্রণয়ন। এবং আমাদের প্রশ্ন হচ্ছে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে তোমার পরিবারের আগামী ১ মাসের পারিবারিক বাজেট প্রণয়ন করো। শিক্ষার্থীরা, তুমি কি করবে? তোমার পরিবারের সকল সদস্যদের নিয়ে একসাথে বসবে, বসার পরে সকলের মতামত নিয়ে আগামী ১ মাসের একটি পারিবারিক বাজেট তুমি প্রণয়ন করবে। এটি মূলত হচ্ছে তোমার এখানে কাজ। তো এখানে নমুনা উত্তর কি? নমুনা উত্তরে আমি এখানে লিখব, নিচে আমার পরিবারের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে আগামী ১ মাসের পারিবারিক বাজেট প্রণয়ন করা হলো। তো যেহেতু এটি একটি পারিবারিক বাজেট এবং এখানে অর্থ সংশ্লিষ্ট এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে, তাই এই যে সম্পূর্ণ বাজেটটি, এটি চেষ্টা করব আমরা একটি ছকের মাধ্যমে উপস্থাপন করার জন্য। দেখো, এখানে আমি একটি ছক তৈরি করেছি, তোমাদের বইয়েও কিন্তু এরকম ছক দেওয়া রয়েছে। তো সেই ছকের প্রথম অংশে আমি লিখেছি আয়ের উৎস, আয়ের পরিমাণ, ব্যয়ের প্রধান খাত, প্রধান খাতের বিস্তারিত এবং ব্যয়ের বরাদ্দ বা টাকা। আমি তোমাদেরকে এই প্রত্যেকটি অপশন বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আয়ের উৎস, অর্থাৎ আমার পরিবারে যে সকল উপার্জিত আয়গুলো আসে সেই সকল আয় কোন জায়গা থেকে আসে। এরপর আয়ের পরিমাণ, আমার পরিবারে যে সকল আয় হয় তার পরিমাণ কত টাকা, সেটি আমরা এখানে লিখব। ব্যয়ের প্রধান খাত, অর্থাৎ আমার পরিবারে যে সকল আয় হয় সেই আয়গুলো আবার ব্যয় হয় কোন কোন খাতে বা কোন কোন জায়গায়, সেটা আমরা এখানে লিখব। প্রধান খাতের বিস্তারিত, অর্থাৎ যেই ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলো কোন কোন জায়গায় হয় তার আবার আলাদাভাবে সাব ক্যাটাগরি আমরা করব এখানে, সেটি আমরা লিখব। এবং ব্যয়ের বরাদ্দ, অর্থাৎ কত টাকা মোট ব্যয় হয় সেটি আমরা এখানে লিখব। এবং সবশেষে এর একটা চূড়ান্ত হিসেব আমরা বের করব। এটি হচ্ছে আমাদের মূলত পারিবারিক হিসাব। তো দেখো, প্রথমে একটি বাজেট আমরা তৈরি করার আগে আমরা হিসেব করব যে আমাদের ব্যয় কত, অর্থাৎ আমার যে একটা পরিবার আগামী ১ মাস চলবে, এই ১ মাসে আমার পরিবারের কি কি ব্যয় হবে, কোথায় কোথায় খরচ হবে, সেইগুলো আমরা হিসাব করে নেব। আমাদের ব্যয়ের প্রধান খাত হচ্ছে খাবার। শিক্ষার্থীরা, খাবার হচ্ছে আমাদের প্রধান খাত, কারণ খাবার ছাড়া কিন্তু আমরা কেউ বাঁচতে পারি না। তো এই খাবারে কিন্তু আরও একাধিক সাব ক্যাটাগরি রয়েছে। খাবার কি? খাবারগুলো হতে পারে চাল, শাকসবজি, মাছ, মাংস, ডিম, মশলা এবং অন্যান্য কিছু। এখন খাবারের ক্ষেত্রে চালে আমাদের খরচ হবে ৩২০০ টাকা, শাকসবজিতে আমাদের খরচ হবে ২৫০০ টাকা, মাছ, মাংস, ডিম এতে আমাদের খরচ হবে আরও ২৫০০ টাকা, এবং মশলায় আমাদের খরচ হবে ১০০০ টাকা। আর এখানে আমি ধরে নিলাম অন্যান্য, যে অন্যান্য কী কী হতে পারে, যেমন মাঝে মধ্যে আমাদের অন্যান্য খাবার খেতে ইচ্ছে করতে পারে, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টান্ন, এই সকল জিনিস। তো এক্ষেত্রে আমি ধরে নিলাম আরও ৫০০ টাকা। তো এগুলোর সামষ্টিক যে পরিমাণ সেটা আমরা সামনে হিসাব করব। এখন দেখো, আমরা আয়ের উৎস লিখলাম। আমাদের আয়ের উৎস কি কি? আয়ের উৎস হচ্ছে বাবার ব্যবসা, মায়ের টেইলার্স এবং বড় ভাইয়ের বেতন, আর হচ্ছে বড় বোনের বেতন। এখন সেগুলো কি কি? বাবা তার ব্যবসা থেকে ২৫,০০০ টাকা ইনকাম করেন, মা তার টেইলার্সের দোকান থেকে ইনকাম করেন ২০,০০০ টাকা,
বড় ভাইয়ের বেতন হয় 5,000 টাকা, বড় বোনের বেতন হয় আরও 5,000 টাকা। শিক্ষার্থীরা এখন দেখো এখানে আমি যে হিসাবগুলোর কথা লিখলাম তোমাদের প্রত্যেকের হিসাব কিন্তু এরকম হবে না, কারণ এক এক পরিবারের আয় এবং ব্যয়ের হিসাব কিন্তু সম্পূর্ণরূপে আলাদা আলাদা হয়ে থাকে। তাই আমি তোমাদেরকে শুধুমাত্র একটি ধারণা দিলাম যে কিভাবে তোমরা এই সম্পূর্ণ বাজেটটি উপস্থাপন করবে। খরচের হিসাব কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একেবারেই আলাদা আলাদা হবে। তো যাই হোক, আমরা এখানে আমাদের পরিবারের যে আয়গুলো, আমাদের পরিবারের যে টাকাটা এসে থাকে সেটি কোন কোন জায়গা থেকে আসে সেটি আমরা দেখে নিলাম। বাবার ব্যবসায় থেকে আসে 25,000 টাকা, মায়ের টেইলার্স থেকে আসে 20,000 টাকা, বড় ভাইয়ের বেতন থেকে আসে 5,000 টাকা এবং বড় বোনের বেতন থেকে আসে আরও 5,000 টাকা। এখন আমরা এখান থেকে দেখব যে আমাদের আরও কি কি খরচ আছে। প্রথম যে খরচ সেটা আমরা দেখলাম আমাদের খাবার খরচ। এরপর আরও অন্যান্য খরচ আছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আমাদের ঘর ভাড়া। ঘর ভাড়ায় আমরা ব্যয় করি 15,000 টাকা। পোশাকে আমরা ব্যয় করি 5,000 টাকা। শিক্ষার ক্ষেত্রে ব্যয় করি আমরা 2,500 টাকা। এরপরে আরও দেখো পরিবহন খরচে আমরা ব্যয় করি 3,000 টাকা। পরিবহন খরচ কি? একটি পরিবারের সদস্যরা কিন্তু বিভিন্ন কাজে এক জায়গা থেকে আরেক জায়গা ভ্রমণ করে থাকেন, সেই সকল যাতায়াত খরচ হচ্ছে পরিবহন খরচ, যেটি আমি লিখেছি 3,000 টাকা। এরপরে পরিবারের বিল সমূহ, অন্যান্য বিল রয়েছে, সেগুলো হচ্ছে 2,200 টাকা। সেই বিলগুলো কি কি? যেমন বিদ্যুৎ বিল রয়েছে, পানির বিল রয়েছে, এই সকল বিল মিলিয়ে হচ্ছে 2,500 টাকা। এরপরে চিকিৎসা ব্যয় বাবদ আমি ধরেছি এখানে 2,800 টাকা। বিনোদন খরচে আমি ধরলাম আরও 1,500 টাকা। বিনোদন খরচ কি? শিক্ষার্থীরা পরিবারের সদস্যরা বিভিন্ন বিনোদন গ্রহণ করতে পারেন, যেমন সপ্তাহে একদিন পার্কে ঘুরতে যেতে পারেন, সিনেমা হলে সিনেমা দেখতে যেতে পারেন, এই সকল আরও বিভিন্ন চিত্ত বিনোদন রয়েছে, যার জন্য আমি ধরেছি এখানে আরও 1,500 টাকা। এরপরে মোবাইল খরচ হচ্ছে আমাদের 1,800 টাকা। মোবাইল খরচের ক্ষেত্রে আমাদের খরচের খাত কি কি? যেমন মোবাইল রিচার্জ করে থাকি আমরা, ইন্টারনেট ব্যবহার করে থাকি আমরা, সেই খরচ। এরপর আরও অন্যান্য যে খরচগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঘরবাড়ি মেরামত, সেই বাবদ আমি এখানে 4,300 টাকা খরচ করতে পারি। উপহার দেওয়া, যেমন বিভিন্ন সময়ে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত থাকে, জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত থাকে, তো এই সকল অনুষ্ঠানে আমাদেরকে উপহার দিতে হয়, সেই অনুযায়ী সেখানে আমরা 2,000 টাকা খরচ করতে পারি। এবং দান করা বাবদ আমি এখানে আরও 700 টাকা খরচ করতে পারি। তো সর্বমোট একটি পরিবারের আগামী এক মাসের যে বাজেট, সেই বাজেটে আমরা কত টাকা খরচ করলাম? সর্বমোট খরচ করলাম আমরা এখান থেকে দেখো 50,500 টাকা। এবং আমাদের সর্বমোট আয় কত ছিল দেখো, যেমন আমার বাবার ব্যবসায় 25,000, মায়ের টেইলার্সে 20,000, বড় ভাই এবং বড় বোনের বেতন 5,000 আরও 10,000। সর্বমোট আমরা মোট আয় করেছি এক মাসে 55,000 টাকা, এবং সেই এক মাসে 55,000 টাকা থেকে আমার পারিবারিক ব্যয় হচ্ছে 50,500 টাকা। তো এখন এই মোট আয় থেকে আমি এই পরিমাণ ব্যয় করার পরেও আমার কিন্তু উদ্ধৃতি রয়েছে কত? 4,500 টাকা। দেখো শিক্ষার্থীরা, এখানে লেখা রয়েছে উদ্ধৃতি বা ঘাটতি। উদ্ধৃতি হচ্ছে আমার যেই টাকাটা অতিরিক্ত রয়ে গেছে বা জমা রয়ে গেছে, সেই টাকাটা হচ্ছে 4,500 টাকা। কিন্তু যদি এখানে ঘাটতি হতো, ঘাটতি কি? ঘাটতি হচ্ছে আমার পরিবারের মোট আয় এত টাকা, কিন্তু এখানে ব্যয় হয়েছে তার চেয়ে 500 বা 1,000 টাকা বেশি, সেক্ষেত্রে সেটা হয়ে যেত কিন্তু আমাদের কি? ঘাটতি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আগামী এক মাসের জন্য আমরা একটি পারিবারিক বাজেট তৈরি করতে পারি, যেই বাজেট অনুযায়ী আগামী এক মাস আমাদের পরিবারটা চলবে। এরপরে আমরা আলোচনা করব পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করতে পারা। শিক্ষার্থীরা, আমরা তো এইমাত্র দেখলাম যে পরিবারের বাজেট কিভাবে প্রণয়ন করতে হয়। এখন আমরা দেখব যে পারিবারিক আর্থিক যে কাজগুলো রয়েছে সেখানে আমরা কিভাবে নিজেদের ভূমিকা রাখতে পারি। চলো আমরা সেটি দেখে নিচ্ছি। সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। আমাদের দ্বিতীয় কাজে এখানে প্রশ্ন হচ্ছে কি, তুমি কিভাবে পরিবারে আর্থিক কাজে সহযোগিতা করে থাকো তা বর্ণনা করো। শিক্ষার্থীরা, আমি এখানে একটি নমুনা উত্তর লিখেছি, সেটি তোমরা দেখে নিতে পারো। একটি পরিবার পরিচালনা করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। পরিবারের শুধুমাত্র 2-1 ব্যক্তির উপর এ খরচের ভার চাপিয়ে দিলে তার পক্ষে পরিবার পরিচালনা করা খুবই কঠিন হয়ে পড়ে। আর তাই পরিবারের সকল সদস্যদের উচিত নিজ সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য আর্থিক সহযোগিতা করা। আমিও আমার পরিবারের আর্থিক সহযোগিতা করার চেষ্টা করি। পরিবারের আর্থিক সহযোগিতার জন্য আমি আমার নিজ উদ্যোগে হাঁস মুরগি পালন করি এবং তা থেকে উৎপন্ন ডিম প্রতিবেশীদের কাছে বিক্রি করি। পরিবারের নির্দিষ্ট কিছু সময়ে আমি আমার বাবার সাথে পুকুরে মাছ ধরি। এই মাছ বিক্রি করে উপার্জিত টাকা আমাদের পরিবারের পেছনে ব্যয় হয়। এছাড়াও আমার স্কুল বাসা থেকে কাছে হওয়ায়
আমি রিকশার পরিবর্তে স্কুলে হেঁটে যাই, ফলে উদ্ধৃত টাকা আমার পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে ব্যয় করতে পারি। তাহলে শিক্ষার্থীরা আমি দেখলাম এখানে আমি আমার কথা বলেছি যে কিভাবে আমি আমার পরিবারের আর্থিক কাজগুলোতে সহযোগিতা করতে পারি বা ভূমিকা রাখতে পারি। এখানে আমি উল্লেখ করেছি যে পড়াশোনার পাশাপাশি আমি কি করি, আমি আমার নিজ উদ্যোগে হাঁস মুরগি পালন করি এবং সেখান থেকে উৎপাদিত যে ডিমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আমার প্রতিবেশীদের কাছে বিক্রি করি। আর এই প্রতিবেশীদের কাছে বিক্রি করার মধ্য দিয়ে আমি কিন্তু সেখান থেকে কিছু টাকা উপার্জন করি, যা কিন্তু আমি আমার পরিবারের পেছনে ব্যয় করতে পারি। পাশাপাশি আমি কি করি, আমার বাবার সাথে পুকুরে মাছ ধরি, সে মাছগুলো আমরা বিক্রি করি এবং সেই মাছ বিক্রি করার টাকা দিয়ে আমরা কিন্তু আমাদের পরিবারের খরচ বহন করতে পারি। এছাড়া আমি আরও কী করি শিক্ষার্থীরা, আমার স্কুলে আমি হেঁটে যাই, আমি রিকশায় যাই না, ফলে সেখান থেকে যে টাকাটা উদ্ধৃত হয় বা বেঁচে যায় সেটাও কিন্তু আমি আমার পরিবারের গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে ব্যয় করতে পারি। তাহলে আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা পড়াশোনার পাশাপাশি তোমার পরিবারের আর্থিক কাজেও তুমি বেশ বড় ভূমিকা রাখতে পারো। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝে গেছো যে কিভাবে তোমরা এই প্রথম অধ্যায়ের যে অভিজ্ঞতাটুকু রয়েছে সেই অভিজ্ঞতার উত্তর তোমরা দিবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আজকের ক্লাসে আমি যে উত্তরটি আলোচনা করেছি সেই উত্তরের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারো। শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের এই দ্বিতীয় অভিজ্ঞতাটি নিয়ে। এই দ্বিতীয় যোগ্যতা তোমরা কিভাবে যাচাই করবে সেই বিষয়টি আমি তোমাদেরকে আগামী ক্লাসে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেব। তাই আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।